নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিনে। আজ আমাদের আলোচনার বিষয় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে প্রাণী সম্পদের গুরুত্ব। আলোচনায় আপনাদের সাথে আছে আমি মীর এমদাদ আলী এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর শাকিলা ফারুক, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় প্রধান, পোলট্রি উৎপাদন ও গবেষণা বিভাগ, বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট, এবং আরও রয়েছেন নুরুন নাহার, কান্ট্রি ডিরেক্টর হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আজকে প্রাণী সম্পদ, আমাদের এসডিজি যে গোল রয়েছে সেটা উন্নয়নে কি ভূমিকা রাখে সেটা নিয়ে আলোচনা করতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বাংলাদেশের যে ছোট্ট সুন্দর একটা দেশ, কিন্তু এখানে জনসংখ্যা অনেক বেশি। আমাদের অর্থনীতির মূলত কৃষিভিত্তিক এবং সেখানে প্রাণী সম্পদের একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের দেশে কিন্তু এখনও প্রাণী সেই প্রতিপালন করা হয় সনাতন পদ্ধতিতে, এবং গ্রামের যে নারী সদস্যরা রয়েছেন তারাই কিন্তু এই আমাদের খাদ্য এবং পুষ্টির যোগানের জন্য প্রাণী সম্পদ পালন করে আসছেন। যে লক্ষ্যমাত্রা আমাদেরকে বলা হচ্ছে, 17টা যে গোলের কথা বলা হচ্ছে এসডিজি অর্জনের জন্য, সেখানে প্রথম যে দুটো গোল রয়েছে 1 এবং 2, এই 1-এ বলা হচ্ছে আমাদের খাদ্য নিরাপত্তার কথা, পুষ্টি নিরাপত্তার কথা, কর্মসংস্থানের কথা। 2-এও একই কথা বলা হচ্ছে যে আমাদের দারিদ্র্য বিমোচন করার কথা। তো এইগুলি কিন্তু, এই দুটো গোলকেই কিন্তু প্রাণী সম্পদ, যে সম্পদ যেটা তার সেই লক্ষ্য পূরণ কিন্তু এর ভূমিকা অনেক বেশি। আপনার কাছে একটু জানবো যে আমাদের যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে আমাদের বিএলআরআই কি ভূমিকা রাখতে পারে বা কি ধরনের সুযোগ আছে এখানে কাজ করার? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট দেশের একমাত্র ন্যাশনাল একটা পশু সম্পদ গবেষণার জন্য একটা ইনস্টিটিউট। এখানে আমরা জানি যে 17টা এসডিজির গোল রয়েছে, 69টি টার্গেট রয়েছে এবং 232টি ইন্ডিকেটর রয়েছে। তো আমাদের আসলে যে কাজগুলো করি সেটার সাথে এসডিজির 1, 2, 3, 13 নাম্বার ওতপ্রোতভাবে জড়িত, এবং 9টা টার্গেট এবং 11টা ইন্ডিকেটর আমাদের কাজগুলোর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্টতা রয়েছে। তো আমরা মূলত বিএলআর এ যে কাজগুলো করি, সে অনেক পরিকল্পনা আমরা হাতে নিয়েছি। সেটা আমরা 5টা ডিসিপ্লিনে ভাগ করে আসলে আমরা কাজগুলো করি। সেটা হচ্ছে অ্যানিম্যাল অ্যান্ড পোল্ট্রি ব্রিডিং অ্যান্ড জেনেটিক্স, তারপরে রয়েছে নিউট্রিশন, ফিশ অ্যান্ড ফিডিং, তারপর রয়েছে বায়োটেকনোলজির উপর গবেষণা, অ্যানিম্যাল ডিজিজ অ্যান্ড হেলথ, তারপর হলো ইকোনমিক্স এবং ফার্মিং সিস্টেম রিসার্চ ডিভিশন আন্ডারে কাজ করি আমরা এরিয়াতে, এবং আছে ভ্যালু অ্যাডেড পোল্ট্রি প্রোডাক্ট এবং লাইভস্টক প্রোডাক্ট প্রসেসিং এবং সেফ ফুড প্রোডাকশন। তো আমি প্রথমেই বলতে চাই যে আমাদের দেশের একটা উল্লেখযোগ্য একটা জাত আছে রেড চিটাগাং ক্যাটেল, সেটা উন্নয়ন ও গবেষণামূলক একটা কাজ হয়েছে, এটা কমপ্লিট হয়েছে। আমরা এটা থেকে যে মানে ফলটা পেয়েছি সেটা হলো, এটা আগে 1 থেকে 2 লিটার দুধ দিত, এখন আমাদের গবেষণার মাধ্যমে 3 থেকে 4 লিটার দুধ দিচ্ছে, এবং কিছু কিছু গরু আছে যেটা 7 থেকে 8 লিটারও দুধ দিচ্ছে। এবং আমরা কিন্তু রেড চিটাগাং জাত হিসেবে স্বীকৃতি পেয়েছি, এটা আমাদের একটা বিরাট অর্জন। তাছাড়া আরো অনেক বায়োটেকনোলজিক্যাল টুলস ব্যবহার করা হচ্ছে আমাদের এই আরসিসির মাধ্যমে, গ্রামাঞ্চলে এআই করা হচ্ছে জাত উন্নয়নের জন্য, এটা একটা প্রকল্প। তারপরে যদি বলি, আমরা মূলত আসলে দেশীয় জাতগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছি, কারণ আমাদের ডেল্টা প্লেন বা বিভিন্ন গোলে বলা আছে যে আমাদের ইন্ডিজেনাস পোল্ট্রি এবং লাইভস্টকগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, যার ফলে আমরা দেশীয় জাতগুলোকে নিয়ে বেশি কাজ করছি। তো আমি এখন আছি দেশি মুরগি সংরক্ষণ উন্নয়ন প্রকল্প নামে একটা প্রকল্প ছিল, সেটার মাধ্যমে আমরা যেটা করতে পেরেছি, গ্রামাঞ্চলে আপনারা জানেন দেশি মুরগি আসলে ডিমের প্রোডাকশন খুবই কম, 50 থেকে 60টা ডিম দেয় মাত্র, কিন্তু আমাদের যে উন্নয়নকৃত জাতটা সেটা 170 থেকে এখন 180টা ডিম দিচ্ছে। এটা আমাদের একটা বিরাট অর্জন।
এবং আপনারা জানেন যে দেশি মুরগি খাওয়ার উপযুক্ত হইতে প্রায় 1 বছর সময় লাগে, কিন্তু আমাদের এখানে গবেষণার মাধ্যমে এখন 8 সপ্তাহেই আমরা এখন বাজারজাত করতে পারি। এটা 700 থেকে 800 গ্রাম ওজন হয়, মার্কেট এজ, এবং রোস্ট করার জন্য যে উপযুক্ত ওজন আসলে সেটা হয়ে যায়। নূর জাহান ম্যাডাম, আপনার কাছে একটু জানতে চাই, আমাদের বাংলাদেশের একটু আগে আমি বলেছি যে এই যে গবাদি প্রাণী যেগুলি পালন করা হচ্ছে, এইগুলি কিন্তু বেশিরভাগই আমাদের যে গ্রামের নারীরা রয়েছে তারাই করছেন, এবং বিভিন্ন তথ্য থেকে বলা হচ্ছে প্রায় যে 80 থেকে 85 হাজার আমাদের ডেইরি খামার রয়েছে বাংলাদেশে, যার প্রায় 90 ভাগই কিন্তু ওই 1 থেকে 3টা গরুর মধ্যে সীমাবদ্ধ, এবং সব কিন্তু গ্রামে আমাদের এই যে নারী যারা রয়েছেন ওনারাই কিন্তু এগুলি দেখভাল করেন, ওনারাই পালন করেন। তো এদের কাছ থেকে যদি আমরা আরও ভালো কিছু পেতে চাই, আমাদের যে এসডিজি মানে গোলটা যদি আমরা টার্গেট করে কাজ করতে চাই, তাহলে তাদের দক্ষতা উন্নয়ন করাটা খুব জরুরি, এবং সেই সাথে তাদের যে ক্ষমতায়ন হওয়ার কথা, তাদের যে জেন্ডারের বৈষম্য, সেটাকেও আমরা কিন্তু মিনিমাইজ করতে চাই। তো সেই ক্ষেত্রে তাদের দক্ষতা উন্নয়নের জন্য কী ধরনের প্রশিক্ষণের দরকার, তাদের ফাইন্যান্সিয়াল যে অ্যাক্সেসটা যে ঘাটতি রয়েছে, সেই ঘাটতিটা আমরা কিভাবে পূরণ করতে পারি? ধন্যবাদ আপনাকে ইমরাদ ভাই। হেইফার বাংলাদেশ শুধুমাত্র বাংলাদেশে নারীদের সাথেই কাজ করে, এবং এখানে সবাই যদি বলা হয় যে একেবারেই স্মল হোল্ডার ফার্মার, আমরা যাদেরকে বলে থাকি প্রান্তিক এবং ক্ষুদ্র নারী, তবে আমাদের প্রকল্পের অন্তর্ভুক্ত কিছু মাঝারি খামারিরাও অন্তর্ভুক্ত আছেন। এটার কারণটা হচ্ছে আমরা দেখেছি যে শুধুমাত্র মার্জিনাল খামারিদের সাথে কাজ করলেও আমার মেইন উদ্দেশ্য তো শুধুমাত্র উৎপাদন না, এটাকে বাজার পর্যন্ত নিয়ে যাওয়া। সুতরাং যখনই আমি এটাকে বাজারে নিয়ে যাব, আমার কৃষকের পণ্যগুলোকে আমরা বাজারে নিয়ে যাওয়ার জন্য কাজ করব, আমার কিন্তু তখন একটা বড় একটা ভলিউম নিয়ে আমাদের উৎপাদন বেশি হতে হবে, একটা ভলিউম অফ প্রোডাকশন নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয়। আদারওয়াইজ কিন্তু আমার বাজারে আমরা যখন যাব, আমরা যদি বড় কোনো কোম্পানির সাথে বা বড় কোনো বায়ারের সাথে কাজ করতে যাই, তখন কিন্তু ওই ভলিউমটা একটা বিশাল ফ্যাক্টর হয়ে আসে। ঠিক একইভাবে এগ্রিগেশন, আপনারা হয়তো জেনে থাকবেন বাংলাদেশে মূল যে খাদ্য উৎপাদনগুলো হয় তার 60 থেকে 70% কিন্তু আসে শুধুমাত্র এই প্রান্তিক খামারিদের কাছ থেকে, এবং এই কারণে যখন আমরা প্রান্তিক খামারিদের সাথে যখন কাজ করি, তখন এগ্রিগেশন বা একীভূত করা আর কি, পণ্যকে এক জায়গায় নিয়ে আসা, সেটা কিন্তু একটা ইস্যু হয়ে দাঁড়ায়। কারণ আমার ছোট ছোট পণ্য নিয়ে প্রতিটা খামারি যখন এক জায়গায় নিয়ে আসবে, সে একসাথে আনা, একজন বড় বায়ারকে নিয়ে আসা, এই যে দুইটা স্টেক হোল্ডারকে সমন্বয় করার যে কাজ, নিয়ে আসা, একটা জায়গায় নিয়ে আসা, একটা মার্কেট প্লেসে নিয়ে আসা, হেইফার কিন্তু এই ফ্যাসিলিটেশনের কাজটুকুই করছে। আপনি যেটা বলেছেন যে নারীদের দক্ষতা উন্নয়ন, আপনারা জানেন যে বাংলাদেশ কৃষি প্রধান দেশ, এবং অনেক জায়গায় আমাদের উৎপাদন পদ্ধতিটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন পর্যন্ত আমি বলবো যে অনেক বেশি কনভেনশনাল ওয়েতে উৎপাদন করা হয়। সো হেইফার ইন্টারন্যাশনাল এই জায়গাটায় আমরা আমাদের সমস্ত সেক্টরে যেই ধরনের প্রশিক্ষণগুলো হয়, পোলট্রি নিয়ে হোক, আমার লাইভ স্টক নিয়ে হোক, ভেজিটেবল নিয়ে হোক, আর ফ্লাওয়ার নিয়ে হোক, আধুনিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণটা আসলে আমরা প্রথমেই দিয়ে থাকি। আমাদের বিভিন্ন রোড সাইড ওয়ার্কশপগুলোর সাথে যেই প্রযুক্তিগুলো আছে সেটা কিভাবে নারী বান্ধব করা যায়। কারণ আপনি প্রথমে যেটা বলেছেন যে আমাদের কৃষিক্ষেত্রে নারীরা কাজ করেন অনেক বেশি, এবং বিশেষ করে লাইভ স্টকের ক্ষেত্রে, পোলট্রির ক্ষেত্রে আসলে সরাসরি নারীরাই জড়িত। মার্কেটিংয়ের ক্ষেত্রে কিভাবে নারীরা মার্কেটের সাথে সংযুক্ত হতে পারে সেটা নিয়ে আমরা কাজ করছি, কিন্তু আমরা বলবো না যে আমরা অনেক কিছু করে ফেলছি। আমি মার্কেট সিস্টেম ডেভেলপমেন্ট নিয়ে আপনার সাথে পরে কথা বলবো। আমি এখন জানতে চাচ্ছি যে এই যে প্রযুক্তিগুলির কথা আপনি বললেন, নারী বান্ধব প্রযুক্তির কথা, খুব সুন্দর কথা। এই নারী বান্ধব প্রযুক্তি নিয়ে আমি একটু ম্যাডামের কাছে, একটু শাকিলা ম্যাডামের কাছে জানতে চাই যে এই নারী বান্ধব কি কি প্রযুক্তি এই প্রাণী সম্পদ সেক্টরকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা করতে পেরেছেন, যেগুলি মাঠ পর্যায়ে গিয়েছে, এবং একটু আগে আপনি বলেছেন যে আপনাদের কিছু প্রকল্পের মাধ্যমে এই প্রযুক্তিগুলি সম্প্রসারণ করা হয়। তো এটা আপনাদের প্রকল্পের বাইরে যারা উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আছে বা আমাদের ডিএলএস আছে, তাদের মাধ্যমেও কিভাবে আমরা আরো ব্যাপকভাবে সম্প্রসারণ করতে পারি প্রযুক্তিগুলি? আমাদের যে প্রযুক্তি, আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি পালন,
সেগুলোর উপর তো আছি। বিভিন্ন তাছাড়া মডিউল করেছেন মডিউল আপনারা? করেছি আমরা হ্যাঁ। আমরা প্রশিক্ষণ ম্যানুয়াল যেটা বলে করেছেন, ম্যানুয়াল হ্যাঁ। করেছি। সেটা আমরা আমাদের মানে কোর প্রজেক্ট থেকে আমরা কিছু ট্রেনিংও দেওয়াই আমাদের আচ্ছা। খামারিদেরকে। পাশাপাশি আমরা ডিএলএস এর মাধ্যমে উপজেলা পর্যায়েও আমাদের যে এরিয়া থাকে কাজ করার যে সাবসাইট বলি আমরা, সেখানেও কিন্তু উপজেলা অফিসারদের মাধ্যমে আমরা আমাদের মা বোনদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি কিভাবে ভ্যাকসিনটা দিতে হবে। ভ্যাকসিন আচ্ছা। দেওয়ার আসলে অনেকগুলো নিয়ম আছে, কোন ভ্যাকসিন কোথায় প্রয়োগ করবে, কখনো চোখে, কখনো ঘাড়ে, কখনো মাসলে ভ্যাকসিন দিতে হয়, সেগুলো আমরা তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। তো এখন আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আপনি একটু শুরু করেছিলেন যে মার্কেট সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, তো এখানে এই যে মহিলাদের উৎপাদিত পণ্য আমাদের মার্কেট চেনে সংযুক্ত করার জন্য কি ধরনের পরিকল্পনা নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়, বা আপনারা কিছু ভাবছেন কিনা? আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র খামারিরা খুব অল্প পরিমাণে পণ্য উৎপাদন করে। কারো বাড়িতে 2টা গরু, কারো বাড়িতে 5টা ছাগল, কারো বাড়িতে 50টা মুরগি। ওই একটা গরু 2টা ছাগল নিয়ে কিন্তু সেই খামারি যখন বাজারে যাবে সে যে পরিমাণ স্ট্রাগল করবে। আমি যদি অনেকগুলো পণ্য এক জায়গায় করতে পারি এবং একজন ট্রেডার উনি যখন আসবেন, উনি যখন একসাথে অনেকগুলো পণ্য দেখবেন, তখন কিন্তু উনি অনেকটা মূল্য ছাড় দিয়ে হলো খামারিকে একটা ভালো মূল্য দিতে রাজি হবেন। ওই জায়গাটুকুতে আমরা কাজ করছি এবং আমরা বিভিন্ন ধরনের প্রাইভেট সেক্টর বা বিভিন্ন কোম্পানিগুলো আছে তাদের সাথে আমরা কাজ করছি। তাদেরকে আমরা আমাদের গ্রামে প্রত্যন্ত অঞ্চলে, বিশেষ করে যে জায়গাটা আসলে আমি বলবো যে ওরকম কোনো মার্কেট ইনফ্রাস্ট্রাকচার নাই, একেবারেই রিমোটে, সেই জায়গাগুলোতে আমরা তাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবং কিভাবে আমরা পণ্য এগ্রিগেশন করছি, আমরা আমাদের এগ্রিগেশন সেন্টার বা কালেকশন সেন্টার যেই নামেই বলেন না কেন, এখন অনেক অনেক নাম আমরা এক একজন বলে থাকি, কি ওয়্যার হাউস, কালেকশন সেন্টার, এগ্রিগেশন সেন্টার, যেটাই বলি না কেন এরকম একটা ইনফ্রাস্ট্রাকচার আমরা করে দিয়েছি, যেখানে আমাদের খামারিরা তাদের সমস্ত পণ্যগুলো নিয়ে আসবে এবং সেটা অনেকটাই রিমোটে, মেইন স্ট্রিম বাজার থেকে একটু ভেতরে। আচ্ছা, সেইখানে আমরা চাচ্ছি যে আমাদের কোম্পানি রিপ্রেজেন্টেটিভ যারা আছেন তারা যেন যায় এবং একটা ভালো আমরা যেটাকে বলি ফেয়ার প্রাইস যেন আমাদের খামারিরা পায়। অর্থাৎ আমরা এটা ধরে নিচ্ছি যে খামারি তার উৎপাদিত পণ্যগুলি আপনাদের এমন একটা মার্কেট প্লেস করা হয়েছে গ্রামে, গ্রাম ভিত্তিক, যেখানে আনতে তার বাড়তি খরচেরও প্রয়োজন হবে না। সে হয়তো খুব কম পয়সায় নিজের মাথায় করে বা ভ্যানে করে হয়তো সেখানে আনতে পারবে, এনেই সে হয়তো ন্যায্য মূল্যে বিক্রি করতে পারবে। খুব ভালো লাগলো। একটু ছোট্ট বিরতি নেব, তারপর আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও অন্যান্য অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। একটা বিরতির পরে আবার ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আমরা বিরতিতে ছিলাম, আবার আলোচনায় ফিরছি। আমি একটু নুরহান ম্যাডামের কাছে বা শাকিলা ম্যাডাম দুজনের কাছে আমি জানতে চাচ্ছি যে আমাদের প্রাণী সম্পদ উন্নয়নের ক্ষেত্রে আমরা দেখেছি গ্রামের যে মহিলারা তারা গরুগুলি পালন করছেন, তাদের দুধ উৎপাদন হচ্ছে এবং সেই ক্ষেত্রে তারা দুধটা যখন বিক্রি করতে যায় এমন এমন সময় আসে যে তারা ন্যায্য মূল্যটা পান না। তাদের দাবি যে আমাদের কৃষি ক্ষেত্রে কিন্তু সরকার কৃষি যন্ত্রের জন্য 50% ভর্তুকি দিচ্ছে, হাওড় এলাকায় এবং আমাদের পার্বত্য এলাকায় 70% পর্যন্ত ভর্তুকি দিচ্ছে। ওরা বলতে চাচ্ছে যে আমরা যারা দুধ উৎপাদন করি আমাদের এই গ্রাম ভিত্তিক গ্রামে একদম আমাদের কমিউনিটি বেস যদি আমাদের এই দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ বা ওই যে চিলিং মেশিন যদি 50% ভর্তুকি মূল্যে দেওয়া যেত প্রত্যেকটা গ্রামে, দুগ্ধ বিশেষ করে দুগ্ধ উৎপাদন গ্রামে, তাহলে হতো কি যে আমরা টেনশন করতাম না এবং আমাদের দুধটা পাস্তুরিত করে যদি আমরা বিক্রি করতে পারতাম সেক্ষেত্রে তো আমাদের দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা হতো না, বা কখনো যদি বিক্রির অচল অবস্থা হয়ে যায় আমরা সেটাকে পাস্তুরিত করে রেখে সংরক্ষণও করতে পারতাম। এইটা তাদের দাবি। এটা কি নিয়ে আপনারা কি ভাববেন? এখানে যদি আমরা কিছু যন্ত্রপাতি তাদেরকে ছোট ছোট যন্ত্রপাতি প্রণোদনা দিয়ে কিনে দিতে পারি, তাহলে তারা নিজেরা প্রশিক্ষিত হয়ে নিজেরাই কিন্তু দুগ্ধজাত প্রোডাক্টগুলো মানে এখান থেকে দুধ মানে দই বা ঘি বা মাখন এই জাতীয় দুগ্ধজাত প্রোডাক্টগুলো তারা নিজেরাই তৈরি করতে পারবে এবং উনি যেটা বললেন যে ওনাদের যে মার্কেট সিস্টেমটা করেছে সেখানে বিক্রি করতে পারবে, প্রোডাক্ট প্রসেসিংটা তারা নিজেরাই করে ভ্যালু এডেড প্রোডাক্ট তৈরি করতে পারবে। আচ্ছা, আমি একটু আপনার সাথে যুক্ত করব। হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ আমাদের প্রাইভেট কোম্পানির সাথে আমাদের পার্টনারশিপ করে আমরা একেবারে কমিউনিটি পর্যায়ে ওখানে চিলিং প্ল্যান করেছি, যেখানে আমাদের খামারিরা তাদের দুধ নিয়ে আসে এবং সেটা
একদম মানে বাজারের মূল্যের চেয়ে সামান্য বেশি মূল্যে তারা ওখানে বিক্রি করতে পারে। সুতরাং আমরা প্রাইভেট কোম্পানির সাথে পার্টনারশিপ করেছি, প্রাইভেট কোম্পানি ওখানে মিল্ক প্রসেসিং প্ল্যান্ট করেছে। তো ওইটার মাধ্যমে তারা যেটা হয় যে দই উৎপাদন করে, ঘি, প্যাকেটজাত দুধ, আচ্ছা, এটা উৎপাদন করার পর তারা স্থানীয় বাজারে বিক্রি করে। আমাদের খামারিরা এই ক্ষেত্রে যেটা করছে, মিল্ক কেনা এবং সেটাকে প্রক্রিয়াজাত করা এবং প্রাইভেট কোম্পানির সাথে পার্টনারশিপ করা, এই কাজগুলো আসলে সমবায় সমিতির আন্ডারেই করা হয়। আমরা ইদানিং দেখছি যে আমাদের সরকারি এবং আন্তর্জাতিক যে সংস্থাগুলি আমাদের দেশে কাজ করছেন, উন্নয়ন সহযোগী সংস্থাগুলি, তাদের কাছ থেকে যে তাগিদটা আসছে যে প্রাণী সম্পদ সেক্টরে যে গ্রিন হাউস গ্যাস এমিশন হচ্ছে, এটাকে রিডিউস করার জন্য একটা তাগিদ আসছে। তো এইখানে আমাদের তো একটু আগেও আমরা আলোচনা করছিলাম যে আমাদের বাংলাদেশের যারা এই গবাদি পশু নিয়ে কাজ করছেন সবই ছোট খামারি। তো তাদের এই যে গোবর ম্যানেজমেন্ট করা বা গ্রিন হাউস গ্যাস এমিশন কমানোর জন্য তারা কি করতে পারে, বা তাদের সাথে তাদের উপরে আমরা এটার সাথে সম্পৃক্ত কিভাবে করা যেতে পারে, বা তাদের কি প্রযুক্তি বা প্রশিক্ষণ আমরা দিতে পারি, এই নিয়ে আমরা কোনো গবেষণা করছি কিনা, বা এই ধরনের কোনো কাজ করার সুযোগ আছে কিনা? যেখানে বলে রাখি, আসলে গ্রিন হাউস গ্যাস প্রোডাকশনটা দুইটি উপায়ে হতে পারে। একটা হলো গোবর অথবা বৃষ্টা থেকে, আর একটা হলো তার পাকস্থলিতে, আচ্ছা, মানে গাজন প্রক্রিয়ার মাধ্যমে গ্যাস ইমিশনটা হয়। তো ওখানে আসলে যে জিনিসটা করা দরকার, আমাদের খাদ্য ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে গবাদি পশুর। সেটা কেমন? যেমন ধরেন আমরা গবাদি পশুকে ম্যাক্সিমাম সময়ে দেখা যায় খড় বেসড খাবার দেই, কিন্তু খড়টা আসলে পরিপাচ্যতা এটার কম, অর্থাৎ পরিপাক হয় কম, যার ফলে রুমেনে বেশিক্ষণ অবস্থান করার কারণে এই খড়টা খাওয়াইলে কিন্তু গ্যাস ইমিশনটা বেশি হয়, অর্থাৎ নির্গমনটা বেশি হয়। কিন্তু আমরা যদি এই খড়ের পরিবর্তে যদি কচি ঘাস অথবা সাইলেজের নাম শুনে থাকবেন, সাইলেজ যদি আমরা খাওয়াই তাদেরকে, তাহলে দেখা গেছে যে তাদের এটা পরিপাচ্যতা বেশি হয়, গ্যাস ইমিশনটা কম হয়, এবং পরীক্ষায় দেখা গেছে যে 15 থেকে 20% গ্যাস প্রোডাকশন কম হয়। আমি একটু বলবো, সেটা হচ্ছে যে হেইফারের বড় একটা কম্পোনেন্ট হচ্ছে ওয়ান হেলথ, আমরা যেটাকে বলি লাইভ স্টক টেকনোলজি অ্যান্ড ওয়ান হেলথ। হেইফার সবসময় বিশ্বাস করে এখানে ওয়ান হেলথ মানে হচ্ছে আমার সয়েল হেলথ, অ্যানিমেল হেলথ অ্যান্ড হিউম্যান হেলথ, যেটা আসলে একটার সাথে আরেকটা খুব নিবিড়ভাবে সম্পর্কিত। আপনার যে প্রশ্নটা ছিল যে গ্রিন হাউস গ্যাস কিভাবে এমিশন কমানো যায় সেগুলো নিয়ে, সুতরাং আমরা ক্লাইমেট স্মার্ট লাইভ স্টক প্র্যাকটিস, যেটা আমরা এই ব্যাপারে আমরা যাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি, এবং এই ধরনের কিছু টেকনোলজিও আমরা আমাদের খামারিদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছি, এবং তারা যেন এটা প্র্যাকটিসে নিয়ে আসে সেটা নিয়েও আমরা খুব নিবিড়ভাবে তাদের সাথে কাজ করছি। যেমন আপা যেটা বলেছেন যে গ্রিন গ্রাস, নট অনলি গ্রিন গ্রাস, আমাদের সাইলেস, আমাদের যে কোঅপারেটিভ, আমি বলেছি যে আমাদের সমবায় সমিতিগুলো যে বিভিন্ন ধরনের বিজনেস করে বা বিভিন্ন ধরনের কর্মকাণ্ডগুলো করে, তার মধ্যে একটা হচ্ছে আমাদের পশু খাদ্য। আপনারা জানেন যে প্রাণী খাদ্যের দাম কিন্তু আসলে অনেক বেশি বেড়ে গিয়েছে। সুতরাং কিভাবে কম মূল্যে আমাদের এই ক্ষুদ্র প্রান্তিক চাষিরা লাইভ স্টকগুলোকে খাবার দিতে পারে, সেটার জন্য সাইলেজ উৎপাদন, এবং সেটা অনেক সময় আমরা যেটাকে এখানে ইন্ট্রোডিউস করিয়েছি মোরিঙ্গা ট্রি, মোরিঙ্গা যে অর্থাৎ সজনে পাতা থেকে সাইলেজ উৎপাদন করা, ভুট্টার পাতা থেকে সাইলেজ উৎপাদন করে বিক্রি করা, সেই কাজগুলো কিন্তু আমাদের কোঅপারেটিভ থেকে করা হচ্ছে। তার ওই অঞ্চলে ক্ষুদ্র খামারিরা যেন তাদের প্রাণী খাদ্যের বা পশু খাদ্যের যেন নিশ্চিত করতে পারে। কোন এলাকায় কাজ করছেন আপনারা? আমরা রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ভৈরব, কিশোরগঞ্জ, যশোর, এই অঞ্চলগুলোতে আমরা কাজ করছি। আচ্ছা, আপনাদের এই কার্যক্রমটাকে আমরা কি একটু নিয়ে যেতে পারি আমাদের হাওড়া এলাকায় অথবা আমাদের যে উপকূলীয় এলাকায়? কারণ ওই এলাকায় আমরা গিয়েছি, ওখানে গরু জাত উন্নয়ন হয়নি এখনো, এবং ওরা সাইলেজ সম্বন্ধে জিজ্ঞাসা করার পর ওরা বলছে সাইলেজ কি তারা জানেই না। তো এই কাজ যদি আপনারা, যে সেটা আমার পক্ষ থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যদি সম্ভব হয় আপনারা ওই এলাকায় আপনাদের প্রজেক্টগুলো একটু সম্প্রসার করুন। জি, আপনি কি যেন বলতেছিলেন? আমি বলতে চাচ্ছিলাম, আর একটু অ্যাড করতে চাচ্ছি যে আমাদের বর্জ্য ব্যবস্থাপনার উপরও কাজ হয়েছে। তো বর্জ্য ব্যবস্থাপনাটা আসলে এমন ভাবে করা উচিত যাতে এটা উপকারী যে বায়োগ্যাস প্রোডাকশন সেটা যেন হয়, এবং বার্মি কম্পোস্ট তৈরি করাতে খামারিদেরকে উদ্বুদ্ধ করতে হবে। যাদের 2-3টা গরু আছে, 4টা গরু আছে, তাদেরকে এটা সম্পৃক্ত করতে হবে এই কাজে আর কি। এবং এই যে বর্জ্য পদার্থগুলো যেন আমরা অযথায় কোনো ডোবা বা নালায় ফেলে না রাখি, সেটাকে যেন আমরা কাজে লাগিয়ে বায়োগ্যাস বা কম্পোস্ট প্রোডাকশন। খুব সুন্দর কথা। আমি একটুখানি আপনার দুজনের সাথে একটু কথা বলি, একটু আলোচনা করি। আপনারা প্রযুক্তি উদ্ভাবন করছেন, আপনারা সম্প্রসারণ করছেন,
আপনাদের দুজনের সাথে, দুই প্রতিষ্ঠানের সাথে কোনো এমইউ বা কোনো যোগাযোগ লিয়াজোগ কি আছে বা করা সম্ভব কিনা ভবিষ্যতে? আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ। আমরা আসলে অনেকদিন ধরে ওনাদের সাথে যোগাযোগ করেছিলাম, ওনাদের সাথে মানে হচ্ছে বিএলআরআই এর সাথে। আমরা একটা এমইউর খসড়া ওনাদের কাছে দিয়েছি, এখন পর্যন্ত ওইটা ফাইনাল হয়নি। এটা তো গেলে খুব ফর্মাল এমইউর মাধ্যমে কাজ করা। এই ফর্মাল এমইউর বাইরেও আসলে বিএলআরআই এর সাথে হেইফার ইন্টারন্যাশনাল অনেকদিন ধরেই সম্পৃক্ত। আমরা ওনাদের কাছ থেকে যেমন যদি বলা হয় যে গ্রিন গ্রাস, হ্যাঁ, বা গ্রাস কাটিংগুলো আমরা প্রথমে আজ থেকে প্রায় 10-12 বছর আগে আমরা প্রথমেই ওনাদের বিএলআরআই থেকে আমরা আসলে গ্রাস কাটিংগুলো নিয়ে এসে আমরা এটাকে একদম খামারি পর্যায়ে এটাকে দিয়েছি। এখন আসলে আর ওখানে যাওয়া লাগে না, কারণ এখন এটা ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে মাঠ পর্যায়ে। শুধু তাই না, আমাদের গোট ব্রিডিং ফার্ম আছে আমাদের, সুতরাং ওই টেকনোলজিটাও আমরা ওখান থেকে নিয়ে এসেছি। আরো অনেক কিছু আলোচনা করার ছিল, কিন্তু আমাদের সময় বলছে যে আর আগানো যাচ্ছে না। তারপরে শেষ একটা প্রশ্ন আপনার কাছেও করব, সেটা হলো যে যেহেতু গবেষণা হচ্ছে আপনাদের, এই যে বায়োটেকনোলজির কথা বলছে আমাদের হাঁস মুরগি গরু ছাগল পালন করতে গিয়ে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমাদের এই টেকনোলজি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, সুরক্ষা থাকবে আমাদের প্রাণী সম্পদ, উৎপাদন নিশ্চিত হবে, খামারি লাভবান হবে। তো এই প্রযুক্তিগুলি মাঠ পর্যায়ে কিভাবে দিচ্ছেন আপনারা, বা কাদের মাধ্যমে দেওয়া হচ্ছে, বা এই ধরনের কোনো প্রযুক্তি আপনারা নিজেরা কিছু করেছেন কিনা? আমাদের বায়োটেকনোলজিক্যাল, বিশেষ করে রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজির একটা পার্ট আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। তো আর্টিফিশিয়াল ইনসেমিনেশন আসলে এখন সারা বাংলাদেশে 70 থেকে 75% কভারেজ দিচ্ছে। সেখান থেকে 50 থেকে 55% আসলে গভর্নমেন্ট কভারেজ দিচ্ছে, যেটা ডিএলএস এর মাধ্যমে, আর 20 থেকে 25% দিচ্ছে হলো প্রাইভেট সেক্টর। মহিষে আপনার গরমে আসা বলে একটা কথা, হিটে আসা অথবা গরমে আসা, সেটা ডিটেকশন করা খুব কঠিন। তো আমরা একটা ডিভাইস এরকম উদ্ভাবন করেছি যে মহিষের পাল থেকে যেন আমরা অতি সহজেই হিট ডিটেকশন করে তাকে সার্ভিস দিতে পারি, সেই প্রযুক্তিটা আমাদের মাঠে কাজ করছে। আরেকটা প্রযুক্তি আছে যেটা আমাদের এখনো অন স্টেশনে হচ্ছে, সেটা হচ্ছে স্টার সিনক্রোনাইজেশন। অর্থাৎ অনেকগুলো মহিষ গাভীকে অথবা গরু গাভীকে একসাথে হিটে নিয়ে আসা, এবং একসাথে তাদেরকে যদি আমরা এআই সার্ভিসটা দিই, তাহলে একসাথে আমরা অনেকগুলো বাচ্চা পেতে পারবো, এবং সেটা ম্যানেজমেন্ট, কাপ ম্যানেজমেন্টটা সহজ হবে। অনেক অনেক ভালো লাগলো। আমরা খুব আশা করব যে আপনাদের এই প্রযুক্তিগুলি, উদ্ভাবিত প্রযুক্তিগুলি আমাদের যারা এন্টারপ্রেনার আছে, যারা মার্কেট নিয়ন্ত্রণ করে, তাদের কাছে চলে আসবে, এবং তাদের মাধ্যমে ব্যাপকভাবে এটা উৎপাদন হবে, এবং আমাদের ভোক্তা সাধারণ যারা আছে তারা এর সুফল ভোগ করবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাদেরকে অনুষ্ঠান শেষ করতে হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠান আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। জীবনে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন।